এই মুহূর্তে বেগম জিয়াকে বিদেশ নেয়ার অবস্থা নেই। মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত পেলে ব্যবস্থা। সুস্থতা নিয়ে আশাবাদী চিকিৎসক। শাশুড়ির পাশে জুবাইদা। বিদেশে যাওয়ার ব্যাপারে আমাদের সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে। মেডিকেল বোর্ড অত্যন্ত আশাবাদী যে এবারও ওনার যে শারীরিক জটিলতা, এটা থেকে আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ মেহেরবানিতে ইনশাআল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হবেন। দয়া করে কেউ বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করবেন না। যে কোনো সময় দেশে ফিরবেন তারেক রহমান। নির্বাচনের লড়াইয়ে দেবেন নেতৃত্ব। তারেক রহমান সাহেব আসবেন, সহসা দেশে ফিরবেন। ওনার বাড়িঘর সব প্রায় শেষের দিকে, ওনার অফিসের কাজও প্রায় শেষের দিকে। উনি যে কোনো সময় বাংলাদেশে আসবেন। আর যারা গুঞ্জন করছেন তাদেরকে গুঞ্জন করতে চান। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া। এছাড়া খেলার খবর জানাতে থাকবেন যশোয়া। আপনাকে ধন্যবাদ। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর জানিয়ে দিব আমি সাব্বির মিথুন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ভোটের জন্য মরিয়া দল এখন ভন্ডুলের চেষ্টায়। প্রশাসনিক কুর পায়তারা রুখে দেওয়ার হুঁশিয়ারি জামাতের। নতুন ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ের ডাক ইসলামী দলগুলোর। নির্বাচনে ডিস্টার্ব করলে বাংলাদেশ থেকে লেজ গুটিয়ে পালাতে হবে ভারতকে। দ্রুত শেখ হাসিনাকে ফেরত দেওয়ার আহ্বান এনসিপির। বিএনপি জামাতের অস্ত্র মহড়ার সমালোচনা। বাসায় গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণ। আগারগাঁওয়ে অন্তঃসত্ত্বা নারী সহ একই পরিবারের 8 জন দগ্ধ। নারায়ণগঞ্জে পুড়ল আরও 4 জন, আশঙ্কাজনক কয়েকজন। দানার জমি আছেন যে বালু সব বইজারে দো এই বালু ফলাই দেন 10 টাকা 8 টাকা সমানত আছে। খাল বিল দখল ভরাটে বিপদ বাড়ছে রাজধানীর। রাজুক থাকার পরও নতুন কর্তৃপক্ষ গঠনের কার্যকারিতা নিয়ে প্রশ্ন। জবাবদিহি নিশ্চিতের তাগিদ। এবং পর্যটনের ভরা মৌসুমে কক্সবাজারে শুনশান নীরবতা। হোটেল বুকিং নেমে এসেছে 20%। ফাঁকা বার্মিজ মার্কেট। বড়দিন ও ইংরেজি নববর্ষ ঘিরে ঘুরে দাঁড়ানোর আশা। শারীরিক অবস্থা বিবেচনায় এখনই বেগম খালেদা জিয়াকে লন্ডন নেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন ব্যক্তিগত চিকিৎসক AJM জাহিদ হোসেন। এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত আছে উল্লেখ করে জানান, মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নিলে পাঠানো হবে বিদেশে। সুস্থতা নিয়ে আশাবাদী মেডিকেল বোর্ড। এদিকে দ্বিতীয় দিনেও শাশুড়িকে দেখতে হাসপাতালে আসেন পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান। দীর্ঘদিন ধরে লিভার, কিডনি, ফুসফুসের সংক্রমণ সহ নানা জটিলতায় ভুগছেন বেগম খালেদা জিয়া। হঠাৎই শারীরিক অবস্থার অবনতি হলে 23 নভেম্বর ভর্তি করা হয় এভারকেয়ার হাসপাতালে। সবশেষ এন্ডোস্কোপির পর পাকস্থলীতে রক্তক্ষরণ বন্ধ হলেও চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে বিএনপি চেয়ারপারসন। এই অবস্থায় উন্নত চিকিৎসার জন্য 4 ডিসেম্বর লন্ডন নেয়ার কথা থাকলেও এখনও তা নির্ভর করছে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের উপর। শনিবার বিকেলে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AJM জাহিদ হোসেন জানান, বিএনপি চেয়ারপারসনের বর্তমান শারীরিক অবস্থায় দীর্ঘ যাত্রা করে লন্ডন নিতে সায় দেয়নি মেডিকেল বোর্ড। মেডিকেল বোর্ড অত্যন্ত আশাবাদী যে এবারও ওনার যে শারীরিক জটিলতা, এটা থেকে আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ মেহেরবানিতে ইনশাআল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হবেন। আর বিদেশে যাওয়ার ব্যাপারে আমাদের সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে। চেয়ারপারসনের চিকিৎসায় বিশেষজ্ঞ প্যানেল আন্তরিক চেষ্টা করছে এবং তার পরিবার ও দল অবহিত রয়েছে জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব না ছড়ানোর আহ্বান জানান ডাক্তার জাহিদ। দোয়া প্রার্থনা করেন দেশবাসীর। দয়া করে কেউ বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করবেন না। সর্বোচ্চ পর্যায়ে কাতার গভর্নমেন্ট এবং আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার সর্বোচ্চ পর্যায়ে সহযোগিতা আমাদেরকে করছেন। এদিকে শুক্রবার লন্ডন থেকে দেশে আসা পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমানও তত্ত্বাবধান করবেন চিকিৎসা কার্যক্রম। শনিবার দুপুরেও তিনি দেখতে আসেন বেগম খালেদা জিয়াকে। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। বেগম জিয়ার সুস্থতা কামনায় রাজশাহীর পুঠিয়ায় একসঙ্গে 3 শতাধিক শিশু হাফেজ 100 বার পবিত্র কোরআন খতম দিচ্ছেন। হবে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল। সারি বেঁধে বসে আছেন শত শত শিশু হাফেজ। একাগ্র চিত্তে পড়ছেন পবিত্র কোরআনের আয়াত। নিষ্পাপ কণ্ঠে একটাই প্রার্থনা, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা।
রাজশাহীর পুঠিয়ায় ১০০ বার কোরআন খতমের এ আয়োজনে অংশ নেন উপজেলার ২৫টি মাদ্রাসা ও এতিমখানার ৩ শতাধিক শিশু হাফেজ। বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে বাদ আসর শেষ হয় বিশেষ এই আয়োজন। খালেদা জিয়া যেন সুস্থ হয়ে যায়, আমরা এটা কামনা করি। দোয়া করি যেন আমাদের বিএনপি নেত্রী খালেদা যেন দ্রুত সুস্থ হয়ে যায়। আমাদের এই হাফেজে কোরআনের দোয়ার ওসিলা তাকে দ্রুত সুস্থতা নিয়ামত দান করে, আমরা এটাই নিয়ে আমরা আজকে আমাদের আয়োজন। শিশুদের আল্লাহ পছন্দ করে, তাদের নিষ্পাপ, তাদের দোয়া আল্লাহ কবুল করবেন এই আশা থেকে আমরা দেশনেত্রী বেগম খালেদার জন্য অনুষ্ঠানে আয়োজন করেছি। আমরা ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বেগম জিয়ার রোগ মুক্তি কামনায় কোরআন খতম, সদকা ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। বিএনপি ও সহযোগী সংগঠনের এই আয়োজনে অংশ নেন মাদ্রাসা শিক্ষার্থী, হাফিজ সহ সাধারণ মানুষ। এদিকে বেগম জিয়ার দীর্ঘায়ু কামনায় যশোরে ছিল ফ্রি মেডিকেল ক্যাম্প। ড্যাব জেলা শাখা এবং সদর উপজেলা বিএনপির আয়োজনে স্থানীয় দুটি স্কুল মাঠে ২৫ জন করে বিশেষজ্ঞ চিকিৎসক রোগীদের সেবা দেন। বিনামূল্যে দেয়া হয় ওষুধও। এখানে মেডিকেল ক্যাম্প বসাইছে খালেদা সুস্থ কামনায়। এখানে আমরা ডাক্তার দেখাতে এসেছি, আমরাও যেন সুস্থ হতে পারি, খালেদা জিয়ার জন্য সুস্থ হতে পারে, আপনারা সবাই এই আশীর্বাদ করবেন। বেগম জিয়ার রোগ মুক্তি কামনায় প্রতিদিনই দেশের বিভিন্ন স্থানে বিএনপির নেতাকর্মীরা দোয়া ও বিশেষ প্রার্থনার আয়োজন করছেন। চন্দ্রা বিশ্বাস, পপি, সময় সংবাদ। যে কোনো সময় দেশে ফিরে নির্বাচনের নেতৃত্ব দেবেন তারেক রহমান। তার দেশে ফেরা নিয়ে গুঞ্জন অকারণ বলছেন বিএনপি নেতারা। তফসিল পেছালে গণতন্ত্রের যাত্রা ব্যাহতের শঙ্কাও দলটির। শনিবার কক্সবাজারের চকরিয়ায় পথসভা করে বিএনপি। কর্মসূচিতে যোগ দেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে জনগণই পাহারা দেবে ভোটের। এই নির্বাচন হবে সারা বিশ্বের মধ্যে স্বীকৃত এবং প্রশংসিত একটি নির্বাচন। এই নির্বাচন জনগণই তার নিজের ভোটের পাহারা দিবে, আর কাউকে লাগবে না। রাজধানীর একটি হোটেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার প্রসঙ্গে কথা বলেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, দেশে ফিরে নির্বাচনের নেতৃত্ব দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তার দেশে ফেরা নিয়ে গুঞ্জন অকারণ বলেও মন্তব্য করেন তিনি। আমরা জানি তারেক রহমান সাহেব আসবেন, সহসা দেশে ফিরবেন। ওনার বাড়িঘর সব প্রায় শেষের দিকে, ওনার অফিসের কাজও প্রায় শেষের দিকে, এবং ওনার বাংলাদেশে যে পরিকল্পনা আছে সবগুলো দলের পক্ষ থেকে, ওনার পক্ষ থেকে আমরা শেষ করে ফেলেছি। সুতরাং উনি যে কোনো সময় বাংলাদেশে আসবেন। এদিন রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, উপযুক্ত সময়ে দেশে ফিরবেন তারেক রহমান। নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, তফসিল বিলম্বিত হলে গণতন্ত্রের যাত্রা ব্যাহত হবে। যখন মনে করবেন তিনি তখনই আসবেন এবং জনগণের নেতৃত্ব দিবেন। এইখানে কোনো কুণ্ঠা নেই। সবার প্রস্তুতি সম্পন্ন করার পর দিতে হবে, তাহলে তো গণতন্ত্র দূর আকাশের তারা হয়ে থাকবে, এটা কোনোদিন আর মানুষের কাছে আসবে না। এদিকে রাজধানীর কমলাপুরে বেগম জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া ও মত বিনিময় সভায় দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, একটি দল ধর্মকে ব্যবহার করে ভোট চাচ্ছে। এখন মাঠে নামছে জান্নাতের টিকিট নিয়ে, আবার বলে যদি আমরা হেরে যাই তাহলে কোরআন হেরে যাবে। এরা এখন ধর্মকে বিকৃত করে ভোট চাচ্ছে। বিএনপি কখনোই চাঁদাবাজদের প্রশ্রয় দেয় না বলে জানান মির্জা আব্বাস। বিএনপি কখনো চাঁদাবাজদের প্রশ্রয় দেয় নাই। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। ভোটের জন্য মরিয়া দল এখন ভণ্ডুলের চেষ্টায়, এমন মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। প্রশাসনিক কুচেষ্টা হলে তা রুখে দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। সিলেটে বিভাগীয় সমাবেশে নতুন করে ফ্যাসিবাদ ফিরিয়ে আনার চেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক দেন জামাত সহ ৮ ইসলামী দলের নেতারা। জামায়াত, খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন সহ ৮ দলের সপ্তাহব্যাপী বিভাগীয় সমাবেশের পর্দা নামল সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে। শনিবার সকাল থেকেই সমাবেশস্থলে ভিড় করেন ৪ জেলার হাজারো নেতাকর্মী। একে একে মঞ্চে আসেন ৮ দলের শীর্ষ নেতারা। অভ্যুত্থানের চেতনা সমুন্নত রাখতে ৮ দল রাজপথে নামতে বাধ্য হয়েছে জানিয়ে নেতারা হুঁশিয়ারি দেন, যারা চাঁদাবাজি, দুর্নীতি আর অপরাধে নিমজ্জিত, আগামী নির্বাচনে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে। বলেন, কোনোভাবেই আর ফিরতে দেয়া হবে না ফ্যাসিবাদ।
প্রধান অতিথির বক্তব্যে জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান অভিযোগ করেন, নতুন করে একটি দল দেশে ফ্যাসিবাদ ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেছে। আহ্বান জানান দেশপ্রেমিক এবং ইসলামী সকল দলকে ঐক্যবদ্ধ হবার। এখন তারা ভিন্ন সুরে কেউ কেউ কথা বলতে শুরু করেছে। কেউ যদি আবার চিন্তা করে জনগণের সমর্থন পাবো না, তাহলে ঢাকা থেকে প্রশাসনিক কুর মাধ্যমে আমরা নির্বাচনের পেড়ে খাইদা করব। তাদেরকে বলবো, বন্ধু, সেই সূর্য ডুবে সেই সূর্য আর বাংলাদেশে উঠবে না। 7 বিভাগের পর আরো বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান নেতারা। নতুন রাজনৈতিক শক্তিকে জনগণ নিজেদের শক্তি হিসেবে গ্রহণ করবে, সমাবেশে এমনই মন্তব্য করেছেন দলগুলোর শীর্ষ নেতারা। সিলেট আলিয়া মাদ্রাসা মাঠ থেকে শফিক মুন্সি, সময় সংবাদ। নির্বাচনে ডিস্টার্ব করলে বাংলাদেশ থেকে ভারতকে লেজ গুটিয়ে পালাতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। একই আয়োজনে শেখ হাসিনাকে দ্রুত ফেরত দিতে নয়াদিল্লির প্রতি আহ্বান জানান দলটির সদস্য সচিব আখতার হোসেন। বিকেলে এনসিপির প্রফেশনাল উইংয়ের আত্মপ্রকাশ অনুষ্ঠানে সব কথা বলেন তারা। আমরা দেখেছি 17 বছর ধরে রাজধানীর বাংলা মোটরে বিশ্ব সাহিত্য কেন্দ্রে জুলাই স্প্রিটে আলোকিত পেশাজীবীদের নতুন সংগঠন ন্যাশনাল প্রফেশনাল অ্যালায়েন্সের আত্মপ্রকাশ। রাজনৈতিক অচলাবস্থা, সংস্কার, দুর্নীতি আর পেশাজীবীদের ভূমিকা নিয়ে একে একে বক্তব্য দেন এনসিপির শীর্ষ নেতারা। বাংলাদেশের নির্বাচনে ভারতকে হস্তক্ষেপ না করার আহ্বান জানিয়ে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, ডিস্টার্ব করলে পরিণতি ভালো হবে না। আমরা কোন দলের কাছে সিট নেগোসিয়েশনের জন্য যাব না ইনশাআল্লাহ। আমরা নিজেরাই দাঁড়াবো। ভারতের প্রতি আমরা বলতে চাই, ইলেকশনে কোনো ডিস্টার্ব করবেন না। যদি ডিস্টার্ব করতে আসেন, এই বাংলাদেশে আপনাদের অনেক ইনভেস্টমেন্ট রয়েছে, আমরা এখনো কিন্তু কিছু বলি নাই, সবকিছু বন্ধ হয়ে যাবে, ল্যান্ড গুটিয়ে পালিয়ে যেতে হবে বাংলাদেশ থেকে। তফসিল ঘোষণা না হতেই বিএনপি জামায়াতের অস্ত্র মহড়ার সমালোচনা করেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। এ সময় দ্রুত শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতের প্রতি আহ্বান জানান তিনি। দুর্ভাগ্যের বিষয়, নির্বাচনের এখন তফসিল ঘোষণা করা হয় নাই, কিন্তু বিএনপি জামাতের মতো দলেরা তারা অস্ত্রের মহড়ায় তারা কে কার থেকে এগিয়ে যাবে সেই প্রতিযোগিতায় তারা লিপ্ত হয়েছে। বাংলাদেশের জনগণকে বিচ্ছিন্ন করে ভারত যে সম্পর্ক করেছিল, সেই সম্পর্কের বাইরে এসে নতুন করে নতুন দিনের মানুষরা যারা আছেন তাদের সাথে যদি সম্পর্ক করতে হয়, তাহলে শেখ হাসিনাকে অবিলম্বে বাংলাদেশে ফিরিয়ে দিতে হবে। অনুষ্ঠানে নাভিদ নওরোজ শাহকে আহ্বায়ক ও তৌহিদ হোসেন মজুমদারকে সদস্য সচিব ঘোষণা করে ন্যাশনাল প্রফেশনাল অ্যালায়েন্সের কমিটির ঘোষণা দেন আখতার হোসেন। মাহাদ ইসলাম ধ্রুব, সময় সংবাদ, ঢাকা। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে অন্তর্বর্তী সরকার দায়িত্ব হস্তান্তর করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। সকালে রংপুরে এক মতবিনিময় সভায় নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। প্রফেসর ইউনূস কিন্তু সবসময় বলছেন যে এটা একটা আদর্শ নির্বাচন হতে হবে, যেটা থেকে কারো কোনো কমপ্লেন থাকবে না, এবং সেক্ষেত্রে আইন শৃঙ্খলাটা খুব গুরুত্বপূর্ণ। কারণ যেই ক্যান্ডিডেটের হারার সম্ভাবনা, তিনি কিন্তু সবসময় গন্ডগোল সৃষ্টি করার চেষ্টা করতে পারেন, এটা মনে রাখতে হবে। সেটা মনে রেখেই আমি আশা করি যে যথেষ্ট ব্যবস্থা নেওয়া হবে। এ নিয়ে তো চিফ ইলেকশন কমিশনারও মিটিং করছেন এবং স্ট্র্যাটেজি নির্ধারণ হচ্ছে। হোম মিনিস্ট্রির যে অ্যাডভাইজার আছেন আমার বন্ধু, উনিও পরিকল্পনা করছেন। আমি আশা করি যে আমরা সবাই আশা করি যে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠিত হবে এবং আমরা আমাদের দায়িত্ব তাদেরকে বুঝিয়ে দিয়ে চলে যেতে পারবো। লিকেজ থেকে আগুন ও বিস্ফোরণ। রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় একই পরিবারের 7 জন সহ দগ্ধ হন 8 জন। এদিকে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে গ্যাসের চুলা থেকে বিস্ফোরণে একই পরিবারের 4 জন দগ্ধ হয়েছেন। তাদের জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। ভোরের নিস্তব্ধতা ভেঙে হঠাৎ বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে চারপাশ। গ্যাস লাইনের পাইপ ফেটে জমে থাকা গ্যাসে মুহূর্তেই ছড়িয়ে পড়ে আগুন। দগ্ধ হন শিশু, অন্তঃসত্ত্বা নারী সহ একই পরিবারের 8 জন। আগারগাঁওয়ের শেরেবাংলা নগর এলাকায় টিনশেড ভবনের একটি বাসায় শনিবার ভোরে ঘটে এমন মর্মান্তিক দুর্ঘটনা। বিস্ফোরণে টিনের চাল উড়ে গেছে, পুড়ে গেছে ঘরের আসবাবপত্র, জামাকাপড়। স্থানীয়দের অভিযোগ, সরকারি কলোনির কর্মকর্তা কর্মচারীরা অবৈধভাবে এসব টিনশেড বাসা নির্মাণ করেন। গ্যাস সংযোগও দেওয়া হয় অবৈধ উপায়ে। পাশের মধ্যে চিকটা শুরু হয়, ওই সময় দেখি আগুন দাও দাও করে জ্বলতেছে। কিছু লোকের গায়ে আগুন লাগানো,
পুইরা তারা বাইরে যাইতেছে দৌড়ে। পাইপগুলো সব পুরন, যে কোনো সময় এক জায়গায় লিক হয়। লিক হলে আমরা বারবার বলি, তারা কোনো কাজ করে না। শেরেবাংলা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় পুলিশ। লাইনের ওখানে ওরা দেখবে, আর এরা তো আপনার বিস্ফোরণ হয়ে গেছে, ওরা চিকিৎসা হয়ে আসুক, আর আমাদের তারপরে যদি কোনো কমপ্লেন থাকে আমরা তদন্ত করব। বিস্ফোরণের পর দগ্ধদের উদ্ধার করে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে পাঠানো হয়। 4 জনের অবস্থা আশঙ্কাজনক, তারা হাসপাতালে চিকিৎসাধীন। বাকি 4 জনকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। এদিকে নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকারও একটি বাসায় গ্যাসের চুলা থেকে বিস্ফোরণে একই পরিবারের 4 জন দগ্ধ হয়েছেন। গুরুতর অবস্থায় তাদেরকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। গাজীপুরে ছিনতাইকারীর ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ গেল বাসের অপেক্ষায় থাকা ট্রান্সমিটার কারখানার কর্মী সিদ্দিকুর রহমানের। অন্যদিকে যশোরে অভিযানে আটক যুবদল নেতার মৃত্যু হয়েছে। নির্যাতনের অভিযোগ পরিবারের। প্রতিদিনের মতো শনিবার ভোরেও গাজীপুরের টঙ্গী থেকে কেরানীগঞ্জে নিজের অফিসের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন সিদ্দিকুর রহমান। তবে কে জানতো এই যাত্রাই শেষ। ছিলেন বিআরটি প্রকল্পের উড়াল সেতুর উপর বাসের অপেক্ষায়। এ সময় তার কাছে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে কয়েকজন ছিনতাইকারী। বাধা দিলে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে ঘটনাস্থলে মারা যান তিনি। কেন এত বড় থানা রাখছেন যে একটা মানুষের সিকিউরিটি দিতে পারেন না 24 ঘন্টা? ছিনতাই ও হত্যার ঘটনায় টঙ্গী পূর্ব থানায় মামলা করেছে নিহতের পরিবার। আমরা গ্রেপ্তার করি, আদালতে সুপর্দ করি। আমরা এমন ছিনতাইকারী পেয়েছি, একজনেরই আমরা 3-4 পর্যন্ত গ্রেপ্তার করেছি। যশোরে অভিযানে আটক যুবদল নেতা ওয়ালিউর রহমান উজ্জ্বল কারাগারে মৃত্যুবরণ করেছেন। মামলা নথিপত্রে গণপিটুনির কথা উল্লেখ করা হলেও পরিবারের অভিযোগ আইনশৃঙ্খলা বাহিনীর নির্যাতনে তার মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার অস্ত্রসহ যুবদল নেতা উজ্জ্বল বিশ্বাস, জাহাঙ্গীর হোসেন পলাশ, আলম ও রাসেলকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। তানজিল হাসনাত, সময় সংবাদ। এবার বাণিজ্যের সংবাদ। বারবার ক্ষতিপূরণ দিয়েও আস্থা ফেরেনি পুঁজিবাজারে। তবুও 5 ব্যাংকের পর এবার বন্ধ হতে যাওয়া 9 ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের সাধারণ বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ দেওয়ার চিন্তা করছে সরকার। এমন নীতি বহির্ভূত সিদ্ধান্তে সাধারণ মানুষের উপর করের চাপ বাড়বে বলে মনে করেন অর্থনীতি বিশ্লেষকরা। সেলিয়া সুলতানার রিপোর্ট। 2010 সাল ছিল শেয়ার বাজারে সবচেয়ে উত্তেজনার নাম। বাজারের ঊর্ধ্বগতির পারদে তাল মেলাতে মানুষ সম্পদ বন্ধক আর গয়না বিক্রির টাকা নিয়ে আসে পুঁজিবাজারে। শেষ পর্যন্ত সর্বস্ব হারিয়ে পথে বসে অনেক বিনিয়োগকারী। তথ্য বিশ্লেষণে দেখা যায় মোট 16,894 কোটি টাকার মার্জিন ঋণ দেওয়া হয়। মোট ঘাটতি 10,500 কোটি টাকার বেশি। এমন অবস্থায় সমপরিমাণ টাকা প্রণোদনা মডেল চালু করে সরকার। একইভাবে বাজার ফেরাতে 15 বছর পর আবারও শেয়ার বাজারে 5 ব্যাংকের পর বন্ধ হতে যাওয়া ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের সাধারণ বিনিয়োগকারীদেরও ক্ষতিপূরণ দেওয়ার কথা ভাবছে সরকার। অ্যাকাউন্টিং প্রসিডিউর অনুযায়ী এই শেয়ারগুলো জিরো হওয়ার কথা। বাংলাদেশ ব্যাংক সে কাজটাই করেছে। অনেকের কাছে, সাধারণ মানুষের কাছে এটা অমানবিক বলে বিবেচিত হতে পারে, কারণ তারা সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে। রাষ্ট্র আবার এই বিষয়টি, সরকার এটাকে অ্যাড্রেস করেছে। একই ঘটনা এনবিএফ এর ক্ষেত্রে ঘটতে পারে। ক্ষতিপূরণের আর্থিক মূল্য যত ক্ষুদ্রই হোক, আর্থিক খাত বিশ্লেষকদের মতে এমন চর্চা শেয়ার বাজার দেখভালের দায়িত্বে থাকা নিয়ন্ত্রক প্রতিষ্ঠানগুলোর ব্যর্থতা চাপা দেয়া। যে কোনো মার্কেট ফল করার পিছনে রেগুলেটরও দায়িত্ব আছে, এবং রেগুলেটর শুড বি পানিশড। শুধুমাত্র ইনভেস্টররা না, শুধুমাত্র কোম্পানি ওনাররা না, ইভেন দ্য রেগুলেটর শুড অলসো বি পানিশড। এবং ওইটা হলে কিন্তু দেখবেন এই সমস্ত জিনিসপত্র কমে যাবে। এনবিএফআই এর অবসায়নের এই পদক্ষেপে সরকারি কোষাগার থেকে অন্তত 10 থেকে 12,000 কোটি টাকা খরচ হবে বলে ধারণা করা হচ্ছে। বিশ্লেষকদের মতে ঘাটতি বাজেটের দেশে ক্ষতিপূরণের এই অর্থ দিতে হবে কোনো খাত থেকে কাটছাঁট করে, অথবা কর থেকে, অথবা টাকা ছাপিয়ে, যার মূল্য বৃহৎ অংশের মানুষের যাপিত জীবনে নেতিবাচক প্রভাব ফেলবে। শিক্ষা যেতে পারতো, হেলথে যেতে পারতো, আপনার ডেভেলপমেন্ট বাজেটে যেতে পারতো। এটা তো এই টাকাটা তো একটা ইকোনমিতে কোন মানে পাপের শাস্তি সাধারণ জনগণ পাচ্ছে। নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানের অবসায়নের আওতায় আসছে ফার্স্ট ফাইন্যান্স, আবিবা ফাইন্যান্স, পিপলস লিজিং, ইন্টারন্যাশনাল লিজিং, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স লিমিটেড, প্রিমিয়ার লিজিং, ফার ইস্ট ফাইন্যান্স, জিএসপি ফাইন্যান্স, প্রাইম ফাইন্যান্স। এছাড়া আরও 11টি দুর্বল প্রতিষ্ঠান চিহ্নিত করেছে বাংলাদেশ ব্যাংক। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা।
40 বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও। দাম বেড়ে যাওয়ায় পেঁয়াজের বাজার সহনীয় রাখতে কাল থেকে সীমিত আকারে আমদানির অনুমতি দেওয়া হচ্ছে। শনিবার সন্ধ্যায় এই সিদ্ধান্তের কথা জানিয়েছে কৃষি মন্ত্রণালয়। জানানো হয়েছে প্রতিদিন 50টি করে আমদানির অনুমতি বা আইপি ইস্যু করা হবে। প্রত্যেক আইপিতে সর্বোচ্চ 30 টন করে পেঁয়াজ আমদানি করা যাবে। যেসব আমদানিকারক 1 আগস্ট থেকে আমদানির অনুমতির আবেদন করেছেন তারাই কেবল আবেদন করতে পারবেন এবং একজন একবারই সুযোগ পাবেন। খাল দখল, বিল ভরাট আর গায়ে গায়ে বহুতল ভবন নির্মাণ চলছে প্রকাশ্যে। এমন বাস্তবতায় রাজুক থাকার পরও নতুন কর্তৃপক্ষ গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। কিন্তু বর্তমান আইনে যেখানে মানা হচ্ছে না সেখানে নতুন কর্তৃপক্ষ কি পরিস্থিতি বদলাতে পারবে দেখব আলামিন তুষারের রিপোর্ট। রাজধানীর খিলগাঁওয়ের বাসিন্দা 100 বছর ছই ছই নবী হোসেন। একসময়ে যে জমিতে ফসল ফলিয়েছেন সেখানে গেল দশকে দাঁড়িয়ে গেছে একের পর এক বহুতল ভবন। বলছিলেন বালু দিয়ে ভরাট করে জলাভূমিতে নির্মিত এসব ভবন কতটা ঝুঁকিপূর্ণ। ভূমিকম্প দাঁড়া দিলে মন থরথরে কাঁপে ভাঙে পড়ে যায়। দানার জমি আছিল মেশিন লাগাইয়া ডেজার লাগাইয়া একটা সব বোঝা লইছে। জলাধার সংরক্ষণ অথবা ভবন নির্মাণের সব আইনেই খাল, বিল কিংবা ডোবায় ভবন তৈরি অবৈধ। সারা বিশ্বেই জলাভূমিতে বালু ফেলে ভবন নির্মাণে আছে সুনির্দিষ্ট বিধি। তবে বাংলাদেশে এর ব্যত্যয় রোজকার চিত্র। যতই আপনি এখানে ইঞ্জিনিয়ারিং করেন সেখানে কিন্তু একটা বড় ঝুঁকি থেকে যায়। ভূমিকম্পের সময় ভূমিকম্পের মাত্রা এবং তীব্রতা শুধুমাত্র জলাভূমিতে ভবন হওয়ার কারণে তার তীব্রতা বেশি। এর বাইরেও একই দেয়ালে পাশাপাশি দাঁড়িয়ে পড়া ভবনও হয়তো কেবল এ শহরেই চোখে পড়ে। এসব ঠেকাতে লোকবল সংকটের কথা বলে অসহায়ত্ব প্রকাশ করা রাজুকি আবার সরকারি আবাসন প্রকল্প নির্মাণে ব্যাপক আগ্রহী। দেশের আইন অনুযায়ী 5 তলার উপরে যে কোনো দুটি ভবনের পাশাপাশি কম করে 2.5 থেকে 3 মিটারের ফাঁকা জায়গা রাখার কথা। তবে নতুন করে তৈরি হওয়া এসব ভবনের কোনোটি সেই নিয়ম মানে না। এমন পরিস্থিতিতে নতুন রাজুক অধ্যাদেশের খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে সরকার, যেখানে স্থাপনা ও নির্মাণ কাজের অনুমোদনে আলাদা কর্তৃপক্ষ গঠন ও জমির পুনর্বিন্যাস থেকে শুরু করে জলাশয় ও প্রাকৃতিক জলাধার সুরক্ষার বিধান রাখা হচ্ছে। তবে প্রশ্ন, বিদ্যমান আইনের প্রয়োগে যেখানে ব্যর্থ সেখানে নতুন কর্তৃপক্ষ আর আইন কতটা কাজে আসবে? রাজুকি তো কাজ করছে না, রাজুকি তো অকার্যকর প্রতিষ্ঠানে পরিণত হয়ে গেছে। কোনো মনিটরিং দেখতেছি না আমরা। মূলত হচ্ছে তাদের আগ্রহ এবং দুর্নীতি, এটাকে যদি আমরা তার মূল যদি আমরা সরাতে না পারি তাহলে যতই আইনি সংস্কার করা হোক কাজ হবে না। কেবল আইন তৈরি নয়, বরং আইন মানতে বাধ্য করতে নিয়ন্ত্রক সংস্থার সততা ও জবাবদিহিতা নিশ্চিত করার তাগিদ বিশেষজ্ঞদের। কারা বিল্ডিং কোড না মেনে ভবন বানায় পুরো বিষয়টি আসলে তদন্ত হওয়া উচিত শ্বেতপত্রের মাধ্যমে, যার মাধ্যমে পুরো চক্রটা বেরিয়ে আসবে। মনিটরিং করেন কালকে থেকে যেন কেউ অবৈধভাবে রাজুকের প্ল্যানের বাইরে যেন কেউ করতে না পারে। যদিও নতুন অধ্যাদেশে প্রতিষ্ঠানটির কর্মকর্তা কর্মচারীদের রাজুকের সঙ্গে সংযুক্ত চুক্তি কিংবা শেয়ারে যুক্ত থাকার নিষেধাজ্ঞা আরোপের বিষয়টিকে ইতিবাচক বলছেন সংশ্লিষ্টরা। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। পর্যটনের ভরা মৌসুমেও নীরব সৈকত শহর কক্সবাজার। হোটেল বুকিং নেমেছে 20%। বড়দিনেও ইংরেজি নববর্ষ ঘিরে ঘুরে দাঁড়ানোর আশায় ব্যবসায়ীরা। ডিসেম্বর সমুদ্র সৈকত শহর কক্সবাজারের সবচেয়ে ব্যস্ত সময়, কারণ পর্যটনের ভরা মৌসুম। এ সময় লাখো পর্যটকে মুখর থাকে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত। কিন্তু এবছরের চিত্র ভিন্ন। ভরা মৌসুমকে সামনে রেখে লাখ লাখ টাকার বার্মিজ পণ্য মজুত করেছিলেন ব্যবসায়ীরা, কিন্তু পর্যটক না থাকায় ফাঁকা দোকানে বসেই কাটছে সময় তাদের। আমরা ভাড়া মারবো, ভাড়া কিন্তু পাচ্ছি না। পর্যটক কম, ব্যবসা বাণিজ্য খুবই কম চলে, আমাদের গেস্ট খুবই কম, নাই বললেই চলে। তবে আগামী বড়দিন ও ইংরেজি নতুন বর্ষের সুযোগ কাজে লাগাতে প্রস্তুতি নিচ্ছেন ব্যবসায়ীরা। 16 ডিসেম্বর 31 নাইট উপলক্ষে আমাদের প্রচুর পর্যটকের সমাগম করবে। আশা করছি আমরা ভালো একটা ব্যবসা করতে পারবো। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত আবারও ভরে উঠবে পর্যটকের পদচারণায়, এমন আশায় অপেক্ষায় রয়েছেন কক্সবাজারের পর্যটন নির্ভর হাজারো মানুষ। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। দেশের বাইরের খবর। জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব চ্যালেঞ্জ করা ঐতিহাসিক মামলার শুনানি করতে সম্মত হয়েছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। ট্রাম্পের নির্বাহী আদেশ আটকে থাকায় এখন আদালতের রায়ই ঠিক করবে যুক্তরাষ্ট্রে জন্ম নিলে নাগরিকত্ব মিলবে কিনা। সরকার ও মামলার বাদী অভিবাসী বাবা মায়েদের মধ্যে মৌখিক শুনানির তারিখ নির্ধারণ করবেন আদালত।
এতক্ষণ দেখছিলেন দেশ বিদেশের খবর। এবার খেলার সময়ের বিস্তারিত জানাবেন সাব্বির মিথুন।